স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকে আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা থেকে প্রফেসর ডক্টর নাকিবুর রহমান এবং আমার সাথে আরো যুক্ত আছেন আসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দুজন অতিথি সাথে থাকবেন, আমরা আলোচনা করব। তবে আলোচনার শুরুতেই আজকের দিনের বাছাই করা সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানাতে চাই। শুরুতেই থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় মঙ্গলবার বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। নিহতদের পরিচয় প্রকাশ, ক্ষতিপূরণ এবং দোষীদের ক্ষমা চেয়ে 6 দফা দাবিতে সকাল থেকেই আন্দোলন শুরু করেন বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা। আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা CR আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কলেজে পরিদর্শনে গেলে তারা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন এবং প্রায় 9 ঘন্টা ধরে অবরুদ্ধ থাকেন। পুলিশি পাহারায় সন্ধ্যায় ঘটনাস্থল ত্যাগ করেন উপদেষ্টারা। এদিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়, যেখানে 50 জনেরও বেশি আহত হন। সংঘর্ষের সূত্রপাত ঘটে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেরিতে জানানো নিয়ে ক্ষোভ থেকে। ঘটনার পর সরকার শিক্ষার্থীদের দাবি যৌক্তিক উল্লেখ করে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে এবং তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেয়। এবার দেশের খবর। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে ঘিরে ছড়িয়ে পড়েছে এক ভুয়া পদত্যাগপত্র। এই চিঠিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি এবং রাজনৈতিক উত্তেজনা। গত সোমবার একাধিক প্রভাবশালী ট্রাম্পপন্থী রিপাবলিকানদের এক্স অ্যাকাউন্টে একটি চিঠি ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় জেরোম পাওয়েল পদত্যাগ করেছেন এবং মঙ্গলবার অফিস শেষে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তবে পরে দেখা যায় চিঠিটিতে ছিল একাধিক বানান ভুল, অস্পষ্ট সিল এবং অনেকেই ধারণা করছেন চিঠিটি তৈরি হয়েছে AI দিয়ে। চিঠিটি শেয়ার করেছিলেন রিপাবলিকান সিনেটর মাইক লি এবং ডানপন্থী মিডিয়া ব্যক্তিত্ব বেনি জনসন। তবে তারা দুজনেই পোস্টটি দ্রুত মুছে ফেলেন এবং স্বীকার করেন তারা নিশ্চিত না হয়ে তাড়াহুড়ো করে এটি শেয়ার করেছিলেন। জেরোম পাওয়েলকে ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। বহু মাস ধরেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তার সমালোচনা করে আসছেন। পাওয়েল সুদের হার কমাতে অনিচ্ছুক, আর ট্রাম্প বলছেন এই উচ্চ সুদের হার সরকারকে ক্ষতির মুখে ফেলছে। ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসের রিপাবলিকানদের সঙ্গে এক আলোচনায় সরাসরি প্রশ্ন করেন পাওয়েলকে কি বরখাস্ত করা উচিত কিনা। যদিও পরে তিনি জানান হয়তো তিনি এমন পদক্ষেপ নেবেন না, কারণ পাওয়েল 9 মাস পর এমনিতেই চলে যাবেন। এর মধ্যে হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফেডের অফিস সংস্কারের জন্য বরাদ্দ $2.5 বিলিয়ন খরচ নিয়ে তদন্তে নেমেছেন। অনেকেই এটিকে রাজনৈতিক চাপ প্রয়োগের একটি উপায় বলেও মনে করছেন। এদিকে জেরোম পাওয়েল স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি স্বেচ্ছায় কোনোভাবেই পদত্যাগ করবেন না। তার মেয়াদ শেষ হবে 2026 সালে মে মাসের দিকে এবং তার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবে বলেও জানান। বিশ্লেষকরা বলছেন এই ধরনের গুজব এবং রাজনৈতিক চাপ আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ফেডের বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আজকের দিনে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি আক্রমণ করেছেন নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে। সম্প্রতি একটি পডকাস্টে তিনি বক্তব্য দেন, একটি কথা বলেন এবং সেখানে নেতানিয়াহু মামদানির প্রস্তাবিত নীতিগুলোকে ননসেন্স বা বোকামি বলে আখ্যা দেন। মুসলিম এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পরিচয়ের অধিকারী মামদানির উত্থান নিয়ে ডানপন্থী গণমাধ্যমে সমালোচনা চলছে। পডকাস্টটির এক সঞ্চালক মামদানিকে অ্যান্টিসেমিটিক বলে উল্লেখ করেন, যার জবাবে নেতানিয়াহু বলেন এই প্রার্থী যদি জয়ী হয় তবে তিনি এক টার্মের বেশি থাকতে পারবেন না। গত ডিসেম্বরে মামদানি বলেছিলেন মেয়র হলে নিউ ইয়র্কে সফরে এলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে, কারণ তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের ওয়ারেন্ট জারি আছে। নেতানিয়াহু অবশ্য বলেছেন তিনি মামদানির হুমকিকে গুরুত্ব দেন না। এই বিষয়গুলোই আমাদের আজকের আলোচনায় থাকবে। বিশেষজ্ঞ অতিথিরা আছেন আমাদের সঙ্গে, তারা নিশ্চয়ই আলোচনা করবেন এবং শুরুতেই আসলে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় আনতে চাই। বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আমাদের সাথে যে অতিথিরা যুক্ত আছেন তাদের সঙ্গে কথা বলবো। তবে তার আগে দেশটিতে আসলে এই ঘটনা ঘটার পর থেকেই আমরা গণমাধ্যমের মাধ্যমে আসলে নানান রকম তথ্য পাচ্ছি, অনেক কিছু জানতে পারছি।
একজন এভিয়েশন রিপোর্টারের কাছ থেকে আমরা আরেকটু বিস্তারিত শুনে আসতে চাই। আমরা আসলে দেখছিলাম যে গতকাল ঢাকার উত্তরে যে ঘটনাটি ঘটলো সেটি তো একেবারে যেহেতু সামরিক একটি ফ্লাইট এবং সেই ফ্লাইটে এই ঘটনাটি ঘটেছে। আমরা যদি এই ঘটনার প্রেক্ষাপটে বেসামরিক খাতের ব্যাপারগুলোকে একটু চিন্তা করি, কোনটা বেশি ঝুঁকিপূর্ণ সেটি যদি আমরা একটু আলাপ করতে চাই, তাহলে আমরা প্রথমে যদি ঢাকায় কেন প্রশিক্ষণ বিমান এই ধরনের বিমান চলাচল করা হবে, আগে একটু বলে রাখি যে এই বিমানটি কিন্তু প্রশিক্ষণ কোনো বিমান ছিল না, এটি একেবারে F7 বিজিআই অর্থাৎ ফাইটারের F7 যে মডেল সেটি ছিল। এখানে এই এভিয়েশনের যেটা সামরিক বাহিনীর ক্ষেত্রে যেটি হয় যে একটি ফাইটার পাইলট যিনি চালান তিনি কিন্তু একেবারে সব থেকে বুদ্ধিদীপ্ত বা মেধাবী যে যিনি যারা সদস্য তারাই কিন্তু এই ফাইটার পাইলট হয়ে থাকেন। সুতরাং পাইলটের অদক্ষতা বা এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবার সুযোগ আমার ধারণা খুবই কম। আমরা আলাপ যেটা করতে পারি সেটি হলো যে আমরা দেখছি যে যখন ঢাকার বিমানবন্দর অথবা এই বিমানটির ক্ষেত্রে যেটি হয়েছে অর্থাৎ এই কুর্মিটোলা যে বিমান ঘাঁটি বিমান বাহিনীর সেটির অ্যাপ্রোচ লাইনে কিন্তু আমরা দেখলাম যে এখানে মাইলস্টোন স্কুলের মতো প্রতিষ্ঠান রয়েছে। এবং আমি যদি ঢাকা বিমানবন্দরের কথা বলি সেখানেও কিন্তু আমরা একই রকম দেখি যে ঢাকা বিমানবন্দরের রানওয়ের যে অ্যাপ্রোচ লাইন আমরা যদি বলি সেখানে উত্তর এবং পশ্চিম দিকে 10টি এবং 8টি মোট 18টি, আমার ধারণা এখন এটি আরো বেড়ে গেছে, 20টি 22টির মতো আবাসিক ভবন রয়েছে। এবং যে আবাসিক ভবনগুলো একেবারেই বিমানবন্দরের যে নীতিমালা অর্থাৎ মূল যে সীমানা সেই সীমানা থেকে 20 মিটারের যদি মূল সীমানা থেকে 20 মিটারের মধ্যে যদি হয় তাহলে সব ধরনের উঁচু ভবন নির্মাণ করা এখানে নিষিদ্ধ, কিন্তু তারপরে সেটি এখানে হয়েছে। একই সাথে যদি বলি যে বিমানবন্দর ঘিরে খোদ সিভিল এভিয়েশন যারা কিনা এই বিমানবন্দরের নিয়ন্ত্রক সংস্থা, এই বিমানবন্দরগুলো যাদের অধীনে আসলে পরিচালিত হয় তারাই কিন্তু এখানে বিমানবন্দরের যে জায়গা সেই জায়গার মধ্যে শপিং মল পর্যন্ত তারা করেছে। বিমানবন্দর মহাসড়কে দেখলেই কিন্তু আমরা এই ধরনের বিষয়গুলো দেখি। বিমানবন্দর আসলে একটি কেপিআই এলাকা এবং এখানে যখন আপনি এই ধরনের অবকাঠামো তৈরি করবেন তখন নিরাপত্তা ঝুঁকি তো রয়েছে বিমানের টেক অফ ল্যান্ডিং করবার ক্ষেত্রে। এবং একই সাথে এই ভবনগুলোর ছাদে উঠে কিন্তু বিমানবন্দরের ভেতরের হ্যাঙ্গার থেকে শুরু করে রানওয়ের বিষয়গুলো দেখা যায় এবং সেখানে ছবি তোলা বা ফুটেজ নেওয়া অনুমোদনের বাইরে এটি কিন্তু একেবারেই নিষিদ্ধ কেপিআই এর মতো স্পর্শকাতর জায়গায়। সুতরাং এই বিষয়গুলো আলোচনায় আসা উচিত। এবং একই সাথে আমি যদি বলি যে প্রশিক্ষণ বিমান আসলে ঢাকার আর আকাশে ওড়া উচিত কিনা সেটি নিয়েও আইকাও NX-14 নামে একটি নীতিমালা রয়েছে, নির্দেশনা রয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে দুইটি বিষয়কে খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এক নম্বর হচ্ছে ঘনবসতিপূর্ণ এলাকা এবং 2 নম্বর বলা হয়েছে যে যেখানে সাউন্ড পলিউশন হয় অর্থাৎ শ্রবণ শক্তি যারা বসবাসরত রয়েছেন তাদের শ্রবণ শক্তিতে যেন এটি বিরক্তির কারণ না হয় বা এটি এই যে সহনীয় তাপমাত্রা সেটি পার না হয়ে যায়। এই দুই ধরনের জায়গায় কিন্তু এই সামরিক অথবা বেসামরিক যে কোনো ধরনের ট্রেনিং ফ্লাইট একেবারেই করা যাবে না। সুতরাং এখানে আমরা সেটিও দেখলাম যে ঢাকার মতো একটা জায়গায় এখানে এই ধরনের ট্রেনিং গুলো হচ্ছে। যদিও ট্রেনিং এর জন্য আলাদা জায়গা রয়েছে, এটি শুধুমাত্র ল্যান্ডিং এবং টেক অফের ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছিল বিমান বাহিনী থেকে বিভিন্ন ভাবে তারা বলছে। তারপরেও আমরা যদি একটু বলি যে ঢাকা এবং ঢাকার বাইরের যে বিমানবন্দরগুলো রয়েছে আমাদের দেশে 8টির মতো বিমান বন্দর এই মুহূর্তে যদি বলি যে এয়ারফিল্ড যেগুলো পরিত্যক্ত অবস্থা রয়েছে সেই জায়গাগুলোতে যদি এই ধরনের কাজগুলো হয়। আমরা এভিয়েশন বিষয়ের সাথে কথা বলছিলাম, তারা আসলে বলছিল যে ট্রেনিং ফ্লাইট গুলো বিশেষত যদি ঢাকার বিমানবন্দরটাকে অ্যাভয়েড করা যায়, কারণ আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে ঢাকা বিমানবন্দরের একটি মাত্র রানওয়ে এবং এই রানওয়েতে 300টির মতো এয়ারক্রাফট ওঠানামা করে এবং যার মধ্যে এখানে আপনার সামরিক ফ্লাইট রয়েছে, ট্রেনিং ফ্লাইট রয়েছে, হেলিকপ্টার অর্থাৎ জেনারেল এভিয়েশন রয়েছে। সুতরাং এটি একটি ব্যস্ততম রানওয়ে এবং যখন থার্ড টার্মিনাল অপারেশনে আসবে তখন কিন্তু এই বিমানবন্দরের ধারণ ক্ষমতা এখন 1,20,00,000 যাত্রী সেবা দেয়, যদিও এর ধারণ ক্ষমতা মাত্র 80 লাখ। অর্থাৎ ইতিমধ্যে আমরা 80 লাখের বেশি অর্থাৎ 40 লাখ বেশি যাত্রীর সেবা দিচ্ছি সক্ষমতার বাইরে গিয়ে। আবার যখন এটি থার্ড টার্মিনাল আসবে তখন এটি 2 কোটি দিকে পৌঁছাবে। সুতরাং এটি একেবারে বলবার অবকাশ রাখে না যে একটা বড় রকম ঝুঁকি তৈরি করবে এবং এটি সামরিক ঘটনা। এটি যখন এটিকে ইম্প্যাক্ট তৈরি করবে এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দেশীয় এয়ারলাইন্স গুলোর কথা যদি বলি সব থেকে ছোট যে এয়ারক্রাফট তাদের রয়েছে ড্যাশ মডেলের -8 অথবা ATR 72600
অথবা আর একটা এয়ারলাইন্স এর 7-500 এয়ারক্রাফট গুলো রয়েছে, এটি 70+ যাত্রী কিন্তু তারা বহন করে। সুতরাং যদি এই ঢাকার অ্যাপ্রোচ লাইনে বেসামরিক বিমানের চলাচলের ক্ষেত্রে এই ধরনের বিধ্বস্ত বা এই ধরনের দুর্ঘটনার ঘটে, তাহলে কিন্তু একটা বড় রকমের ক্যাজুয়ালিটি সম্ভাবনা, শঙ্কা একেবারে উড়িয়ে দেবার মতো নয়। এছাড়াও ঢাকা বিমানবন্দর বা বাংলাদেশের বিমানবন্দরগুলোর আইএলএস ক্যাটাগরি নিয়ে একটা ঝুঁকি রয়েছে। আপনি নিশ্চয়ই জানবেন যে পুরো বিশ্ব এখন বড় বড় বিমানবন্দরগুলো আধুনিক ল্যান্ডিং সিস্টেম রয়েছে, কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত ঢাকায় ল্যান্ডিং সিস্টেম 1 আইএলএস ক্যাটাগরি, এটি 2-তে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যদিও অফিসিয়ালি এখনো ঘোষণা আসেনি। তবে ঢাকার বাইরে মানে ঢাকার কাছে যদি বলি, যেখানে শীতকালে আমাদের ভিজিবিলিটি যখন আমাদের এয়ারপোর্টে এই ফ্লাইট গুলো নামতে পারে না, তখন কিন্তু আমরা দেখি যে কলকাতায় অথবা মিয়ানমারে এই ফ্লাইট গুলোকে ডাইভার্ট করতে হয়। সুতরাং এটিও একটা বড় ঝুঁকির জায়গা। ঢাকা বিমানবন্দর সহ বাংলাদেশের বাকি যে বিমানবন্দরগুলো, বিশেষ করে সৈয়দপুরের কথা যদি বলি, যে সৈয়দপুরে বিকেল 3টার আগে শীতকালে কিন্তু ফ্লাইটই নামতে পারে না। চট্টগ্রাম, সিলেটেও একই রকম অবস্থা থাকে। আমরা যদি এই বিষয়গুলো বেসিক জায়গায় চিন্তা করি, তাহলে কিন্তু নিশ্চয়ই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে বিমানবন্দর আগে তৈরি হয়েছে নাকি এই প্রতিষ্ঠানগুলো আগে হয়েছে। সুতরাং অবশ্যই আগে বিমানবন্দর হয়েছে, তাহলে কোনো না কোনো ভাবে নিয়ম বহির্ভূত ভাবে এই ভবনগুলোর অনুমতি দেওয়া হয়েছে। যারা অনুমতি নিয়েছে তারা অনুমতি নিয়েছে, যাদের মাধ্যমে অনুমতিগুলো দেওয়া হয়েছে। এই বিষয়গুলো এখন ঢাকা বিমানবন্দরকে কেন্দ্র করে প্রশ্ন তৈরি হবে। ঢাকার যে কুর্মিটোলার এয়ার বেস যেটি রয়েছে, বিমান ঘাঁটি, সেটি নিয়েও এই ধরনের প্রশ্ন তৈরি হবে। এবং ফাইটার তো একটা শক্তিশালী বিমান তো অবশ্যই, যদিও আমাদের ফাইটার গুলো 3rd জেনারেশনের, তারপরও ফাইটারকে নিয়ে যে পরিমাণ গুজব আমরা সামাজিক মাধ্যমে দেখি যে এটি আসলে কোনো বিমানই না, সেটি নিয়ে আসলে আলাপ হইতে পারে যে আসলেই ফাইটারের সক্ষমতা কেমন। তবে 3rd জেনারেশন হিসেবে এবং সেটি নিয়ে আমরা খুব একটা যে আলাপ করবার সুযোগ আছে বলে আমার মনে হয় না। এবং ওই পাইলট, অর্থাৎ যিনি সলো ফ্লাইট করেন, সেই পাইলটকে কিন্তু বেস্ট এয়ারক্রাফট দেওয়া হয়। সুতরাং এই টেকনিক্যালিও যদি আমরা বলি, তাহলে আমার মনে হয় যে এটি নিয়ে আসলে কথা বলবার খুব একটা সুযোগ নেই। এবং পাইলট শেষ পর্যন্ত ট্রাইও করেছেন এই এয়ারক্রাফটটাকে সরানোর জন্য, এবং অ্যাপ্রোচ লাইনে যে জায়গাটাতে এটি ক্র্যাশ করেছে, আর যদি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড উনি সময় পেতেন, তাহলে কিন্তু এই আমাদের ঢাকা আমরা কুর্মিটোলার যে এয়ারবেজের রানওয়ে, সেই রানওয়েতে স্পর্শ করে ফেলতে পারতেন। সুতরাং এই বিষয়গুলো যখন বেসামরিক ক্ষেত্রে একই রকম কথা, এবং আমার মনে হয় যে বেসামরিক ক্ষেত্রে ক্যাজুয়ালিটির পরিমাণ আসলে আরো বেড়ে যাবে। সুতরাং আমরা কয়েকদিন আগে এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটটি আহমেদাবাদে দেখলাম, যে প্রায় 250-এর বেশি যাত্রী সবাই মারা গেছে একজন বাদে। সুতরাং এটি আমার মনে হয় যে গুরুত্ব দেওয়া উচিত। জি, বাংলাদেশ থেকে এভিয়েশন জার্নালিস্ট নাইম আবির আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, এবং তার কাছ থেকে আমরা আসলে সেখানকার তথ্য এবং নানান রকম বিশ্লেষণ শুনছিলাম। প্রফেসর ডক্টর নকিবুর রহমান, অবকাঠামোগত জটিলতা থেকে শুরু করে পুরো ঘটনাতেই আমরা নানাবিধ জটিলতা এবং নানাবিধ অনিয়ম আমাদের সামনে আসছে। বাংলাদেশে আসলে অতীতেও এরকম ঘটনা ঘটেছে, বারবার ঘটেছে। জবাবদিহিতা আসলে কখনো নিশ্চিত করা যায়নি। আসলে কি কি আপনাকে আসলে বলবো, কিভাবে বিষয়টিকে আসলে ব্যাখ্যা করব? গতকাল থেকে এখন পর্যন্ত দেশটিতে যে অবস্থাটা আসলে চলছে, এতগুলো মানে সন্তানের লাশ বাবা মায়ের কাঁধে, পুরো জাতির আসলে যে এক ধরনের শোক কিংবা এক ধরনের যে অবস্থা, আদৌ কি রাষ্ট্রকে এই বিষয়গুলো নাড়া দেয়? আসলে আমি কোনো পক্ষের কথা বলছি না, যে এই পক্ষই ক্ষমতায় থাকুক না কেন, কিংবা যারাই ক্ষমতায় কিংবা যারাই দায়িত্বশীলতার জায়গায় থাকুক না কেন, দায়িত্বশীলদেরকে কি আদৌ এই বিষয়গুলো নাড়া দেয়? ধন্যবাদ অপলাপা, এবং আপনার মাধ্যমে দর্শকদের ধন্যবাদ। চৌধুরী ভাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে খুব ভারাক্রান্ত মন নিয়েই কথা বলছি। এটা খুব স্বাভাবিক ঘটনা না। আপনার দুর্ঘটনা ঘটতেই পারে। নাইম আবির যেটা বললেন যে এখানে আমরা যান্ত্রিক ত্রুটি থেকে শুরু করে অনেক বিষয় আছে, এবং সবচেয়ে ভালো বিমানটাই সবচেয়ে ভালো পাইলট ট্রেনিকে দেওয়া হয়। সুতরাং এই ধরনের দুর্ঘটনা ঘটে, আমরা দেখেছি। আমরা
যদি 9/11-এর প্রেক্ষাপট দেখি নিউ ইয়র্কে, আপনারা যারা আছেন 25 বছর আগের সেই ভয়ঙ্কর ঘটনার কথা কিন্তু আপনাদের মনে পড়ে। এর বাইরেও একটা হাডসন মিরাকল যেটা ঘটেছিল কয়েক বছর আগে, যে যান্ত্রিক ত্রুটির কারণে ল্যান্ড করা যাবে না, সেখানে হাডসন রিভারে প্লেনটি ল্যান্ড করে সমস্ত যাত্রীদেরকে নিরাপদে বাঁচিয়ে ফেলা হয়েছিল। কিন্তু সবসময় কিন্তু প্যাসেঞ্জার কিংবা সেখানকার অধিবাসীরা এতটা ফরচুনেট হয় না। কিছুদিন আগে এয়ার ইন্ডিয়াতে অনেক মানুষ মারা গিয়েছে, সবাই যাত্রীদের সবাই, শুধু একজন ছাড়া সবাই মারা গিয়েছে। কিন্তু যখন এই নিহতরা হয় একেবারে শিশু, তখন কিন্তু কষ্টের মাত্রাটা অনেক বেশি হয়ে যায়। এবং এই ঘটনাটাই মাইলস্টোন স্কুলে ঘটেছে, যে এই শিশুরা সকালবেলা বাবা মা তাদেরকে স্কুলে দিয়ে এসেছে, তারপরে যখন শুনলো যে সেই শিশুরা নিহত হয়েছে কিংবা তাদের কি অবস্থা অনেকে জানে না, কিছুটা মিসম্যানেজমেন্টও হয়েছে এখানে। সো সবকিছু মিলে এটা আসলে খুব দুঃখজনক। এবং একটা দুর্ঘটনা ঘটলে এই দুর্ঘটনার পরে মানুষের স্বাভাবিক কিছু রিয়াকশন হয়, সেই রিয়াকশনের বহিঃপ্রকাশ আমরা দেখেছি, কিছু দাবি দেওয়া এসেছে। কিন্তু সাথে সাথে যে কথাগুলা নাইম আবির বললেন, যে আমাদের দেশে যে বিরামহীন দুর্নীতি, শুধু গত 15 বছর দুর্নীতি হয়েছে তা না, তার আগে থেকেও যে নিয়ম নীতির তোয়াক্কা না করে একেবারে এয়ারপোর্টের কাছে নীতিমালা ভঙ্গ করে মার্কেট করা, বহুতল ভবন করা, এটা কিন্তু পুরা দেশ এবং জাতির উপরে একটা হুমকির মতো পরিস্থিতি তৈরি করে। এই বিষয়গুলা খুব সিরিয়াসলি আমার মনে হয় যে বিষয়টা যারা এখন আহত আছে তাদের চিকিৎসা সুনিশ্চিত করার পরে সেকেন্ড স্টেপ হতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত আমাদের যে অবস্থাটা, এখান থেকে মুক্তির একটা উপায় খুঁজে বের করা। যেই দালানগুলা, যেই স্থাপনাগুলা নীতিমালা ভঙ্গ করে তৈরি হয়েছে, এগুলা ভেঙে ফেলা, কারণ ভবিষ্যতে আরো বড় সংকট হতে পারে। এবং এর বাইরে আসলেই খুব সিরিয়াসলি চিন্তা করা যে আমাদের এত ব্যস্ত একটা এয়ারপোর্ট, এটা ঢাকার বাইরে একটু যে জায়গায় জনবসতি কম সেরকম একটা জায়গাতে ট্রান্সফার করা যায় কিনা। তা না হলে পরে এরকম দুর্যোগ কিন্তু জাস্ট আমরা যদি চিন্তা করি যে এটা একটা সিঙ্গেল প্যাসেঞ্জার যুদ্ধ বিমান ছিল, যদি এটা বড় প্যাসেঞ্জার বিমান হতো, ক্যাজুয়ালিটিটা কিন্তু আরো অনেক বেশি হতো। তো আমি মনে করি যে এটা আমাদের সবার জন্য একটা ওয়েক আপ কল, খুব দুঃখ ভারাক্রান্ত পুরা জাতি। তবে পজিটিভ বিষয় হলো যে ডেফিনেটলি যারা ভুক্তভোগী, যারা তাদের আপনজন হারিয়েছেন, তাদের মধ্যে ব্যথা ক্ষোভ থাকবে, এটা স্বাভাবিক, এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে, এটাও স্বাভাবিক। যারা সরকারে আছেন তাদের কিছু ব্লান্ডার তারা করেছে, যে এইচএসসি পরীক্ষাটা এটা একেবারে শেষ মুহূর্তে না পিছিয়ে এটা আরো আগেই পিছানো যেত। তো এই সরকারের ডেফিনেটলি কিছুটা সিদ্ধান্তহীনতা আমরা অনেক আগে থেকেই দেখেছি অনেকগুলা বিষয়ে। সো এরকম ক্রিটিক্যাল বিষয়ে সিদ্ধান্তহীনতা থাকলে পরে এটার একটা ক্ষোভ কিন্তু মানুষের মধ্যে থাকবে। সো এটা আমরা দেখেছি, এই কারণে আমরা দেখেছি যে উপদেষ্টা দুজন, এসি আবরার সাহেব এবং আসিফ নজরুল সাহেবকে অবরুদ্ধ করে রেখেছিল, এবং শফিক সাহেব যিনি প্রধান উপদেষ্টার তথ্য সচিব, তাদেরকে। এটা স্বাভাবিক মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু সাথে সাথে আমরা যদি পজিটিভ কিছু দেখি, যে এখানে এই ধরনের দুর্ঘটনাতে আমরা দেখছি যে পুরা জাতি একতাবদ্ধ হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে হসপিটালগুলোতে ছাত্ররা, সাধারণ জনগণ ব্লাড দেওয়ার জন্য তৈরি হয়ে এসেছে। সো সব ধরনের সহযোগিতা করার জন্য সাধারণ জনগণ কিন্তু একেবারে এগিয়ে আসছে। সো এই জিনিসগুলা ডেফিনেটলি পজিটিভ। কিন্তু সবশেষে আমি যেটা বলবো যে এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে আর যেন না ঘটে, এটার ব্যাপারে একেবারে প্র্যাকটিক্যাল কিছু স্টেপ নেওয়া, এবং সর্বোপরি একেবারে বাংলাদেশে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে আগের দিনের দুর্নীতিগুলা যেন আর রিপিট না হয়। একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ যে কত জরুরি, এই ঘটনাগুলো আমাদেরকে সেটা বারবার একেবারে চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দেয়। এবং সর্বশেষ আমি যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এখনো অসুস্থ আছেন
তাদের দ্রুত আরোগ্য কামনা করি। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার পর্যালোচনা শুনছিলাম। আমাদের আরো একজন অতিথি আছেন, আমরা তার কাছে যাব, তার পর্যালোচনা শুনবো। তবে তার আগে একটি বিরতির সময় হয়ে গেছে। দুজন অতিথি সঙ্গেই থাকবেন। দর্শক, আপনারাও সঙ্গেই থাকুন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রফেসর ডক্টর নকিবুর রহমান এবং করিম চৌধুরী। দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন। বাংলাদেশে আসলে মাইলস্টোন স্কুলে যে ঘটনাটি ঘটলো, এই ঘটনা ঘটার পরপরই আমরা সরকারের বিভিন্ন দায়িত্বশীল জায়গা থেকে নানান রকম দুর্বলতা দেখতে পেরেছি। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সাহায্য পোস্ট চেয়ে সেটি আবার সাথে সাথে ডিলিট করে দেয়া আমরা দেখেছি। নেটিজেনরা এটা নিয়ে নানান রকমের সমালোচনা করেছেন। পরীক্ষা স্থগিতের যে ঘোষণাটা, এটা অনেক দেরি করে দেয়া হয়েছে, সেখানে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং কয়েকজন উপদেষ্টা আসলে শিক্ষার্থীদের তোপের মুখে প্রায় 9 ঘন্টা আটক ছিলেন। অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে, এক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে এবং মৃতের সংখ্যা প্রকাশ কিংবা আসলে নানান রকম তথ্য প্রকাশ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের কিংবা শিক্ষার্থীদের আসলে সরাসরি দ্বন্দ্ব কিংবা এক ধরনের ক্ষোভের বিষয়গুলো সৃষ্টি হয়েছে। অর্থাৎ মাইলস্টোন এর এই ঘটনার পর আমরা সরকারের দায়িত্বশীল জায়গাগুলোর আসলে ঠিকভাবে ফাংশন করতে পারেনি, এরকম নানাবিধ অভিযোগ পেয়েছি। এরই মধ্যেই বিএনপি সহ 4টি দলের নেতাদের সঙ্গে, বিএনপি এবং জামাত সঙ্গে 4টি দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন এবং সেই বৈঠকে আসলে মাইলস্টোন স্কুলে যে এরকম একটা ঘটনা ঘটলো, সরকার আসলে কি কি করতে পারতো, সামনের দিনগুলোতে কি কি করা উচিত, সাধারণ মানুষের ক্ষোভের জায়গাগুলো কোথায়, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে গোপালগঞ্জের ঘটনা নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি কঠোর হতে হবে এই বিষয়গুলো নিয়ে, এবং সব সময় আমরা যেটা শুনে আসি যে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদেরকে কিভাবে প্রতিহত করতে হবে এটা নিয়ে। অর্থাৎ যারা ক্ষমতায় আছেন অথবা যারা ক্ষমতায় যেতে চাচ্ছেন, তারা আসলে নিজেদের বাইরে কোনো কিছুই দেখতে পাচ্ছেন না, এমন অভিযোগ উঠেছে। করিম চৌধুরী। বাংলাদেশের প্রেক্ষাপটে এই জাতীয় অভিযোগ একদম স্বাভাবিক। আর যারা যে সমস্ত সমালোচক অবস্থার শুধুমাত্র ফেসবুক, মিডিয়া এবং এআই ক্রিয়েটেড সাম ফটো এগুলো দেখে যারা কমেন্ট করে, তাদের সম্পর্কে কিছু বলার নাই এই ন্যাশনালি ব্রডকাস্টেড টিভি অনুষ্ঠানে। সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমি মনে করি জনগণ এই দুর্ঘটনার সময়ে দুর্ঘটনাস্থলে যেভাবে সহযোগিতা করেছে, তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সমস্ত ফোর্সগুলো, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, তারা তাৎক্ষণিক উদ্ধার কাজে লিপ্ত হয়েছে। মনে রাখবেন, এটা একটা সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে, এটাতে অনেক ফুয়েল ছিল এবং যে জায়গায় বিধ্বস্ত হয়েছে তাতে সরকারের বা কোনো পক্ষের কোনো হাত নেই। যারা সরকারের দুর্বলতা বা এই যে বর্তমান সরকারকে, যেটা আপনি অস্থায়ী সরকার বলেন, ইন্টিম গভর্নমেন্ট বলেন, যাই বলেন না কেন, তাকে কোনো রকম দোষ দেওয়াটা সহজ এবং একেবারেই আমাদের সমাজে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়, ইস লিপ সার্ভিস, যা ইচ্ছা তাই বলে ফেলা, কোনো রকম চিন্তা ভাবনা না করে জনমতকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য। একটা জিনিস এবার খেয়াল রাখবেন, এই সরকার কিন্তু কোনো মিথ্যা তথ্য দেয় নাই এখন পর্যন্ত, গোপন করে নাই লাশের সংখ্যা। লাশের সংখ্যাটা প্রকাশ করা নিয়ে মানুষ যখন বিরোধিতা করছে, কিছু কিছু লোক, অতিকথন লোক, নিজেরাও তথ্যটা জানে না যে how the professional people involved with this incident gather those data, how they verify and then process and then publish. It takes a little bit time. Still, we do not know how many students, how many outsiders were the victim in this case. তো যার ফলে একটু জেনে শুনে হসপিটাল থেকে তথ্য নিয়ে, যারা ইনভলভ আছে ফিল্ড থেকে তথ্য নিয়ে তথ্য দিতে একটু সময় লাগে। আর ইতিমধ্যেই আমরা আন্দোলন শুরু করছি। মানুষ যখন, পরিবারগুলো যখন শোকে, সারা জাতি যখন শোকে নিমজ্জিত, আমরা যারা বাইরে আছি তারা যখন শোক প্রকাশের কথা, কান্নার চোখের পানি অনেকেই বন্ধ করতে পারে নাই এখন পর্যন্ত, যারা কাঁদছে এই ঘটনায়, আমরা যারা হতবিহ্বল হয়ে গেছি। আরেক দল বলছে সরকার ফেল করছে। সরকার ফেল করছে কি না করছে সেটা তো পরের বিষয়, সেটা অ্যানালাইসিসের বিষয়, সময় সাপেক্ষ, তদন্ত করে বাইর করতে হবে। যদি কারো দুর্বলতা থাকে সেক্ষেত্রে সেটার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু এখন যে অবস্থা সেটা হলো যে শোক এবং মানুষজনকে এই পরিস্থিতিতে কতটুকু সহযোগিতা করতে পারে
সরকারিভাবে সব ধরনের সহযোগিতা আপনি দেখছেন, সমস্ত হাসপাতালগুলো সরকারি এবং বেসরকারি সব জায়গায় খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের সমস্ত ফোর্সগুলো করিম চৌধুরী তাৎক্ষণিকভাবে সেখানে একটু সহযোগিতা যুক্ত করবেন কিনা বাংলাদেশে বিএনপি জামায়াত সহ 4 দলের নেতার সঙ্গে যে বৈঠকটা হলো আমি আসছি, প্রধান উপদেষ্টার, সে বিষয় নিয়ে কথা বলবো। জি এইগুলো স্কেজুয়াল মিটিং থাকে, কিন্তু আমার যে জিনিসটা হলো কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে এটা জাতীয় পর্যায়ে ঘটেছে, জাতীয় খুবই শোকে নিমজ্জিত, এবং জাতীয়ভাবে সেটা মোকাবেলার ক্ষেত্রে কোন রকম সরকারের গাফিলতি, দুর্বলতা বা ওষুধ নাই, ডাক্তার নাই, হাসপাতাল নাই, কেউ আসেনি, এই কথাগুলো হলো যে যারা বলছে, যারা সমালোচক যে আরো বেটার ভাবে করতে পারতো, তাদের যারা আজকে বলছে তারাও ক্ষমতায় ছিল, আর যারা ক্ষমতার বাইরে তাদের তো কোনো অভিজ্ঞতার কথাই নেই। এই জাতীয় একটা দুর্ঘটনার ক্ষেত্রে আমরা যারা সমালোচনা করি, তারা সমালোচনা করা খুবই ভালো, ইট হ্যাজ টু বি ক্রিয়েটিভ ক্রিটিসিজম। এইটা না করে যদি কোনো ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়, আমরা বলছি যে সরকারের 2-3 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অ্যাডভাইজার বলেন, তাদেরকে 9 ঘন্টা ধরে অবরুদ্ধ করা হয়েছে। সরকারের যদি কোনো এটা জনসমর্থিত সরকার না হতো, তাহলে কেউ সেখানে যেতই না, পুলিশ আর আমরা দিয়েই ব্যবস্থা করত। সেই ক্ষেত্রে গিয়েছে, তারা ফোর্স অ্যাপ্লাই না করে ছাত্রদের কথা শুনেছে, সময় ছিল। আমাদের মিডিয়াগুলো, বিভিন্ন মিডিয়াগুলো এমন ভাবে প্রচার করছে যেন এই ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠছে। আসুন, প্রধান উপদেষ্টার সাথে মিটিং, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো, দেশের বিভিন্ন বিষয় আছে, সেগুলো স্কেজুয়াল মিটিং এর আওতায় থাকে, তাৎক্ষণিক মিটিং না। এবং জরুরি প্রয়োজনে যদিও হয়, সেই ক্ষেত্রেও এরকম গুরুত্বপূর্ণ সবাইকে একত্রে তাৎক্ষণিকভাবে বসানো যায় না। যুদ্ধ পরিস্থিতিতে দেশের কোনো নিরাপত্তার সংকটের কারণে অথবা মেজর কোনো পরিবর্তন আনতে হলে সেখানে কি লিডার্স, যেটাকে আমরা কোর গ্রুপ বলে থাকি অনেক সময়, তাদের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেয়। এই ক্ষেত্রে এই প্রধান উপদেষ্টা এত বড় দুর্ঘটনার সময় সেটা না করে, বা আহত নিহতদের পরিষেবা না করে, সেবা শুশ্রূষা না দিয়ে তারা রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তা করছেন। এই জাতীয় জিনিসগুলো আমাদের যে সমস্ত মিডিয়া প্রকাশ করছে, তাদের বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। ফ্যাক্টস ইজ ফ্যাক্টস, উই মাস্ট হ্যাভ টু ডিসক্লোজ দ্য ফ্যাক্টস। আমি মনে করি ব্যক্তিগতভাবে শোক প্রকাশ আমরা সবাই করছি। আমরা যারা আজকে আহত, কাতরাচ্ছে, জীবন যুদ্ধে আছে, তাদের সবার সুস্থতা কামনা করি, এবং তাদেরকে যেন উপযুক্ত সহযোগিতা দিয়ে, সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, প্রয়োজন হলে সিঙ্গাপুরে নিয়ে যাবে, বাইরের দেশে নিয়ে যাবে, সরকারের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই, সার্বিকভাবে করা হচ্ছে। যে জিনিসটা প্রফেসর সাহেব বলে গেলেন, যে ঘটনার কারণটা কি সেটা উদ্ঘাটন করতে হবে। আপনি যদি একটু সময় দেন ফলে আমি একটু বলি। এই যে তেজগাঁ বিমানবন্দরের কথা বলছেন, আজকে অনেক বুদ্ধিজীবী, অনেকের কথা শুনছি, এই গণবসতিপূর্ণ এলাকায় কেন এটা করা হয়েছে। 1941 সালে যখন ব্রিটিশরা এই তেজগাঁয়ের যে আপনার ল্যান্ডিং স্লাইডটা করে, তখন এটা এয়ারপোর্টও ছিল না। তাদের যুদ্ধ বিমান নামানোর জন্য ওই যে আসামের যুদ্ধ বিমান আর বার্মার যুদ্ধ বিমানের বিমানবন্দর, যুদ্ধের ক্ষেত্রে ওগুলো ফিল্ড মানে এয়ারপোর্ট ছিল, ওখানে সাপ্লাই রক্ষা করার জন্য ডাকাতে করা হয়েছিল এটা। সেটা একটা যুদ্ধকালীন সময়ে, ওই সময় এত বিমানের কথা চিন্তাও করা হয়নি। এর পরবর্তী সেটা করা হয়েছিল তখনকার পুরাতন ঢাকা থেকে 12 কিলোমিটার দূরে তেজগাঁতে। এরপরে এটাকে 1980 সালে নিয়ে গেল কোথায়, আরেকটু বাড়াইয়া প্রায় 20 কিলোমিটার দূরে নিয়ে গেছে এখন, যেটা এখন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কিন্তু যেই জায়গাটাতে এই বিমান বাহিনী থাকার কথা, সেটা এখন পর্যন্ত বাংলাদেশ সরকার নেয় নাই। আমি আশা করি এটা আজকে সর্বজন বিদিত যে প্রশিক্ষণ বিমানের মতো বিমান, এমনকি যে আন্তর্জাতিক বিমানবন্দরটাও তার আশেপাশে যেভাবে ডেভেলপমেন্ট আমরা করেছি, দুর্নীতি হোক, যাই বলুন না কেন, বা প্রয়োজনের কারণেই হোক, যেভাবে আমরা এক্সপ্যানশন করেছি ঢাকা শহরকে, এতে করে এই পুরা বিমানবন্দরটাই একটা ঝুঁকির মুখে, এবং আমাদের নিরাপত্তা দিক থেকে একটা ঝুঁকির মুখে যেমন রয়েছে, আমাদের যারা বাসিন্দা, বাংলাদেশের বাসিন্দা, তারা বিভিন্ন ধরনের ঝুঁকিতে আছে, শুধু শব্দ দূষণ নয়। এইসব বিমানের বড় বড় বিল্ডিং গণবসতির কারণে বড় ধরনের দুর্যোগ করতে পারে। আজকালকার যে এআই যে টেকনোলজি ডেভেলপ হচ্ছে, যে কেউ একটা বিমানকে রং সিগন্যাল দিতে পারে, এবং বিমান শুধুমাত্র দেখেই ল্যান্ড করে না, তারা এখন এআই দ্বারা কন্ট্রোল, এটাকে মিসডাইরেক্ট করতে পারে। তো এই জন্যই আমরা আশা করি আমাদের বিশেষজ্ঞরা এইসব বিষয় নিয়ে দুর্ঘটনা এড়ানোর জন্য, এয়ারপোর্টের নিরাপত্তার জন্য, এবং আমাদের ঢাকাবাসীর নিরাপত্তার জন্য এই এয়ারপোর্টটা নিয়ে একটু চিন্তা করবেন। কারণ এয়ারপোর্ট
না সরাইয়া জনগণকে এখন সরাইতে পারবেন না। জি করিম চৌধুরী, জি অসংখ্য এই- ধন্যবাদ। আমি স্পষ্ট হয়েছে আমাদের এই ইস্যুতে আপনাদের দুজনের পর্যালোচনা আমি স্পষ্ট হয়েছে। আমি একটু দেশের সংবাদে আসতে চাই। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে ঘিরে এক ধরনের উত্তেজনা আসলে রাজনৈতিক অঙ্গনে অনেকদিন ধরেই চলছে। প্রফেসর ডক্টর নকিবুর রহমান, যে ঘটনাগুলো আসলে ঘটছে, জেরোম পাওয়েলকে আসলে এইভাবে যে রাজনৈতিক চাপের মধ্যে রাখা হচ্ছে, প্রফেসর ডক্টর নকিবুর রহমান আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে জেরোম পাওয়েলকে এভাবে রাজনৈতিকভাবে চাপের মধ্যে রাখা হচ্ছে, মানে কেন্দ্রীয় ব্যাংকের একজন প্রধানকে যদি এইভাবে রাজনৈতিক চাপের মধ্যে রাখা হয় কিংবা এই ধরনের পরিস্থিতি তৈরি করা হয়, সেটি আসলে গণতান্ত্রিক কাঠামোর জন্য কোনো হুমকি সৃষ্টি করে বলে আপনি মনে করেন কিনা? জি অবশ্যই, ডেফিনেটলি। আমাদের এই সরকার অনেক সময় বিভিন্ন বিভাগের যেই স্বাধীনতা আছে এটা অ্যাকনলেজ করতে চায় না। আমরা দেখেছি যে আমরা এটা জানি যে একেবারে আমেরিকার পলিটিক্স নিয়ে যারা কিংবা রাষ্ট্র ব্যবস্থা নিয়ে যারা জানেন, তারা জানেন যে আমেরিকাতে সেপারেশন রয়েছে বিভিন্ন বিভাগের মধ্যে, যে আইন বিভাগ, তারপরে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, জুডিশিয়ারি এবং ফেডারেল রিজার্ভ, প্রত্যেকেই কিন্তু যার যার অবস্থান থেকে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, প্রেসিডেন্ট তিনি নিয়োগ করেন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কে হবেন এবং সিনেট দ্বারা এটা কনফার্মড হতে হয়, কিন্তু ওয়ান্স ইট হ্যাজ বিন কনফার্ম তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেন। তারা রাষ্ট্রের সাথে কথা বলতে পারেন, রাষ্ট্র তাদেরকে পরামর্শ দিতে পারে, কিন্তু হোয়াইট হাউস কিন্তু ডিকটেট করতে পারবে না যে ফেডারেল রিজার্ভ কি করে। এবং ইন্টারেস্টিংলি জেরোম পাওয়েল কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের দ্বারা 2018 সালে। এরপরে তাকে তার অ্যাপয়েন্টমেন্টটা রিনিউ করা হয়েছিল যে প্রেসিডেন্ট জো বাইডেন। সো বেসিক্যালি তিনি একজন কি বলা যায় যে মানে তিনি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুজন প্রেসিডেন্ট দ্বারাই, একজনের দ্বারা নমিনেটেড আর একজনের দ্বারা এক্সটেন্ডেড। এবং এটাই কিন্তু আমেরিকার সব সময় রীতি যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান তারা রাজনীতি থেকে দূরে থাকবেন। এখন প্রশ্ন হলো যে কেন প্রেসিডেন্ট ট্রাম্প তারই অ্যাপয়েন্টেড যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল তার উপরে বিরক্ত হচ্ছেন। তার কারণটা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা প্রতিশ্রুতি ছিল নির্বাচনে যে তিনি দ্রব্যমূল্য হ্রাস করার চেষ্টা করবেন, এবং ইনফ্লেশনের সাথে ইন্টারেস্ট রেটের একটা বড় সম্পর্ক আছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেই যুক্তিগুলা দিচ্ছেন তার একটা যৌক্তিকতা আছে কিছুটা, কিন্তু অযৌক্তিকও কিছু কথা আছে, সেটার একটা সংমিশ্রণ। এটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ইতিহাস যে তিনি কিছু সত্যের সাথে আরো কিছু নিজের চিন্তা ভাবনা, অর্ধসত্য জিনিস ইনসার্ট করেন। সত্য কথাটা হলো এই যে ইন্টারেস্ট রেট এখন যেই পরিমাণ আছে, যদিও 2-3 বছর আগের চেয়ে সেটা কিছুটা কম, কিন্তু আবার যদি আমরা 7-8 বছর আগের কথা চিন্তা করি যেখানে ফেডারেল ফান্ড রেট অলমোস্ট মানে 0%-এর কাছাকাছি ছিল। সো আমাদের এখন ডেট সিলিংটা কিন্তু মানে বিশাল। আপনি যদি চিন্তা করেন যে এই যে বিশাল লোন আছে এবং এই আমরা যেই বিগ বিউটিফুল বিল যেটা পাশ করলাম, এটার কারণে গভর্নমেন্ট ডেফিসিটটা আরো বেড়ে গিয়েছে এবং এই ডেট সিলিংটা আরো বাড়াতে হবে। সো এই ডেটটাকে সার্ভিস করার জন্য যে ইন্টারেস্টটা পে করতে হবে, মানে এভরি বেসিস পয়েন্ট, এক বেসিস পয়েন্ট হলো 1% 100 ভাগের 1 ভাগ, মানে ইট মেক্স এ হিউজ ডিফারেন্স। সো প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বলছেন যে আমরা এই ডেট সার্ভিস করতে গিয়ে যে ইন্টারেস্ট পে করি এটা আমাদের সামরিক খাতে ব্যয়ের চেয়েও বেশি, উইচ ইজ ট্রু, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই ফেডারেল ফান্ড রেটটা ইচ্ছা করলাম কমিয়ে ফেললাম এটা কিন্তু না, এটার একটা অর্থনৈতিক ম্যাক্রো ইকোনমিক ইম্প্যাক্ট রয়েছে। এবং আমরা যদি জেরেমি পাওয়েলের স্কুল অফ থটটা দেখি যে তারা কিন্তু কেনিজিয়ান ইকোনমিক্স ফলো করেন এবং সেখানে মূলত তারা খুবই কনজারভেটিভ। এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজের যেই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন দ্রব্যমূল্য কমানোর, এটাকেই তিনি কনফ্লিক্ট করেছেন এই বাড়তি ট্যারিফ আরোপ করা, এটা থেকে পিছিয়ে নেয়। এই যে আনসার্টেনিটি তিনি অর্থনীতিকে এর মধ্যে ফেলে দিয়েছেন, এর মাধ্যমে কিন্তু দ্রব্যমূল্য আরো হ্রাস পাওয়ার পরিবর্তে আরো বৃদ্ধি পাচ্ছে। সো দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির মধ্যে ফেডারেল রিজার্ভ কিন্তু ইন্টারেস্ট রেট অটোমেটিক্যালি যদি কমিয়ে ফেলে এটা অর্থনীতির উপরে আরো একটা বাড়তি চাপ দিবে। সো ফেডারেল রিজার্ভ যেহেতু প্রেসিডেন্টের কথা শুনে
ইন্টারেস্ট রেট কমাচ্ছে না, তারা এটাকে অবজার্ভ করছেন, যদিও তারা ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে না, তারা কশাসলি আছেন। এবং ইনফ্লেশন যদি এই গতিতে চলে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি রোধ না হয়, কোনো এক পর্যায়ে কিন্তু তা ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট আরো হাইক করতে বাধ্য হবে, সো যেটা আরো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সুতরাং এখানে ডোনাল্ড ট্রাম্পকে তিনি যেভাবে মানে তার কংগ্রেসম্যানদেরকে কিংবা ইভেন বিচারপতিদেরকেও তিনি বুলি করেন, তিনি একইভাবে জেরেমি পাওয়েলকেও কিন্তু তিনি বুলি করে তার কথা শুনতে বাধ্য করতে চাচ্ছেন। কিন্তু সেটা করতে যখন পারছেন না, তখন বাধ্য করতে চাচ্ছেন যে তিনি যেন মানে কি বলা যায় যে এই প্রেশার সহ্য করতে না পেরে পদত্যাগ করেন, এরকম একটা অবস্থা। কারণ ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে কিন্তু ইচ্ছা করলেই ডোনাল্ড ট্রাম্প, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে কিন্তু ইচ্ছা করলেই তিনি বহিষ্কার করতে পারেন না, পদত্যাগ করাতে পারেন না। এটার জন্য প্রবাবল কজ লাগবে। তিনি যদি কোনো ভুল করে থাকেন বড়, তিনি যদি কোনো ম্যালাফেসি থাকে, কিংবা তিনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো এমন কোনো কাজ করেন যে কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম কজ যদি না থাকে, তাহলে পরে প্রেসিডেন্ট জেরেমি পাওয়েলকে ফায়ার করতে পারবেন না। যে জেরেমি পাওয়েল প্রেসিডেন্টের কথা শুনছেন না, ইটস নট এ কজ। সো এই কারণে সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প জেরেমি পাওয়েলকে ফায়ার করতে পারবেন না, এবং জেরেমি পাওয়েলও কোনো চাপের মাথায় নিজে থেকে পদত্যাগ করবেন না। সো এই অবস্থায় এই গুজবটা সৃষ্টি করা হচ্ছে এক ধরনের ডিস্ট্রাকশনের জন্য, এবং এটা আমরা দেখেছি যে মেগা মুভমেন্টের যারা কি বলা যায় যে সেনাপতি মাইক লি ইউটার সেনেটর, তিনি এটা প্রচার করেছেন। এছাড়াও আরো কিছু ডোনাল্ড ট্রাম্পের যারা মেগা ইনফ্লুয়েন্সার, তারা টুইটারে শেয়ার করেছে, যদিও পরে ডিলিট করে নিয়েছে। সো এই ধরনের প্রচার প্রোপাগান্ডার মাধ্যমে তারা জেরেমি পাওয়েলের উপরে একটা চাপ সৃষ্টি করতে চান, যাতে করে জেরেমি পাওয়েল নেক্সট ফেডারেল রিজার্ভের মিটিংয়ে ইন্টারেস্ট রেট কমাতে কিছুটা বাধ্য হন। কিন্তু আমার মনে হয় যে এটা ফলপ্রসূ হবে না, এবং এই সময়টা খুব ক্রিটিক্যাল। সময়টা এই কারণে ক্রিটিক্যাল যে যদিও আর 9 মাস পরে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের সময় শেষ হয়ে যাবে, এবং তার টার্ম সম্ভবত ট্রাম্প রিনিউ করবেন না, করতেও পারেন, আমরা জানি না। কিন্তু যদি সেই সময় ডোনাল্ড ট্রাম্প একজন নতুন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান নমিনেট করতে চান, কিন্তু সেনেটে যদি এখন যে অবস্থায় আছে 53 জন সেনেটর আছেন রিপাবলিকানদের, তাদের মধ্যে 2 জনের অবস্থা একটু মানে কি বলা যায় যে তারা একটা সংকটের মধ্যে পড়বেন। কারণ টম টিলিস নর্থ ক্যারোলাইনার সেনেটর, তিনি রিটায়ার করছেন, সেখানে ফর্মার গভর্নর রয় কুপার নির্বাচন করবেন। সুতরাং এটা হারানোর সম্ভাবনা খুব বেশি। নেব্রাস্কাতে স্বতন্ত্র প্রার্থী ড্যান অসবর্ন 2024-এ খুব সামান্য ভোটে হেরে গিয়েছিলেন, তিনি আবার রি-ইলেকশনে যাচ্ছেন। সো এই দুইটাতে রিপাবলিকান পার্টি খুব অসুবিধার সম্মুখীন হবেন। এর বাইরে মেইনেও হতে পারে। সো ওই ক্যালকুলেশন থেকেই আমার মনে হচ্ছে যে এখন যদি কাউকে নিয়োগ দেওয়া যেতে পারে, তখন সেনেটে এই কনফার্মেশনটা সহজ হবে। সো সেখান থেকেই মনে হয় যে জেরোম পাওয়েলের উপরে কিছুটা চাপ সৃষ্টি করা, যাতে করে তিনি পদত্যাগ করেন। এ কারণেই এই গুজবটা ছড়ানো হয়েছে। বাট আমার মনে হয় যে জেরোম পাওয়েল খুবই কি বলা যায় যে স্ট্রং উইলের একজন মানুষ, এবং আমার মনে হয় যে তিনি এই ধরনের গুজব কিংবা বুলির দ্বারা গুরুত্ব দিবেন, এবং এখন পর্যন্ত কিন্তু তিনি তার স্ট্রংনেসটা ধরে রেখেছেন। জি, আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আমি একটু করিম চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে নেতানিয়াহু মামদানিকে নিয়ে আসলে যে ধরনের মন্তব্যগুলো করেছে, তাকে প্রকাশ্যে ননসেন্স বলা কিংবা অন্যান্য যে বিষয়গুলো বলা, এটি আসলে একজন বিদেশি রাষ্ট্রপ্রধানের আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ, রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে দেখেন কিনা, কিংবা কূটনৈতিকভাবে এই ধরনের মন্তব্য আসলে কতটুকু গ্রহণযোগ্য? দেখুন, কূটনৈতিকভাবে তার এই মন্তব্যের কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না, বা প্রভাব পড়বে বলেও মনে করি না। তিনি একটা স্টেট হেড, যাদের হিউজ স্টেক আছে আমেরিকার রাজনীতিতে, তারা আমেরিকার রাজনীতি কন্ট্রোল করে। ইসরায়েলকে যদি আপনি দেখেন, এই জায়নিস্টরা আমেরিকার রাজনীতিতে বড় ধরনের ভূমিকা রাখে। তো সেই ক্ষেত্রে এই তার যে মন্তব্য, সেটার কূটনৈতিক গুরুত্ব না থাকলেও একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে কিছু কথাবার্তা নির্বাচনের প্রাককালে এটা নির্বাচনে ভোটারদেরকে বিভিন্ন দিকে পরিচালিত করতে পারে, মিসগাইড করতে পারে, ডিস্ট্র্যাক্ট করতে পারে। আপনি দেখবেন যে কত সুন্দরভাবে সে যে সমস্ত বলছে তাকে সোশ্যালিস্ট, কমিউনিস্ট প্রমাণ করার জন্য
যে সমস্ত সার্ভিসের কথা বলছে, একটা কথা আমার কাছে খুবই খারাপ লাগছে। আপনি জানেন যে আমরা মামদানির ক্যাম্পেইনের সাথে একটু জড়িত, অতএব আমি নিজেকে আগেই বলে নেই, কারণ কেউ যাতে মিসআন্ডারস্ট্যান্ড করতে না পারে। সে কিন্তু একবারও বলে নাই পুলিশকে ডিফান্ড করবে। পুলিশের কার্যতালিকা কার্যক্রমের ক্ষেত্রে এখন যেভাবে পুলিশ চলছে কিছুটা চেঞ্জ করা হবে তার সংস্কার অনুযায়ী, প্রত্যেকটা মেয়র আসলেই সেটা করে। কিন্তু এটাকে লেভেল দেয়া হচ্ছে, হি উইল ডিফান্ড দ্য পুলিশ, হি উইল গিভ all the criminals free pass, he will give free groceries. Where did he say this thing? He never said those things. So এখন যে জিনিসটা এআই অথবা আমাদের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু গুজব ছড়ায়, এই গুজব থেকে তার ক্যাম্পেইনকে গুজবের রেসপন্স যেমন করতে হবে তাৎক্ষণিকভাবে, এবং সেক্ষেত্রে তারা প্রস্তুতি নিচ্ছে আমি যতটুকু জানি, কারণ অনেকগুলো গুজবের ইতিমধ্যেই তারা জবাব দিচ্ছে। আর সেই ক্ষেত্রে এরকম শুধুমাত্র এটা না, এমনও হতে পারে এআই ক্রিয়েটেড যে হঠাৎ করে সে বলে বসছে যে আমি ইলেকশন থেকে প্রত্যাহার করে ফেললাম। অতএব নেতানিয়াহুর কথা যেটা বলছেন, আর এটা যে আমিও জানি যে সে বলছে নেতানিয়াহুকে সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় সেটা সে কার্যকর করবে, তার আসলে কতটুকু ক্ষমতা আছে? সে একটা সিটির মেয়র। দিস আর গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইস্যু। ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ আফার হ্যান্ড। তাদের পারমিশন, তাদের সহযোগিতা ছাড়া অ্যারেস্টও করতে পারবে না, এক্সট্রাডিটও করতে পারবে না। অতএব সে এই কথাটা বলাটা যেমন তার অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। সে একটা ব্যক্তিকে লাইক করতে না পারে, তাকে জেনোসাইডের জন্য দায়ী করতে পারে, তাকে এই সব ধরনের অভিযোগের জন্য দায়ী করতে পারে, গণহত্যার জন্য সবকিছুই করতে পারে না। কিন্তু আপনার এই পলিটিক্সের নির্বাচনের ক্ষেত্রে সে এই প্রসঙ্গটা এনে কেউ হয়তো একটু ট্রিগার করছে, উনি বলে দিলেন যে সে যদি এখানে আসে তাহলে আমরা আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনালের যে রায় আছে, যে অর্ডার আছে, সেটা আমরা কার্যকর করব। এই কথাটা উত্তরটা না দিলেও পারতেন এই সময়, ইলেকশনের সময়, এবং কার্যকর করার যে তার অধিকার নাই সে এই কথাটা জবাব দেওয়ার আগে দিয়ে, আই থিঙ্ক দিস ওয়াজ হিজ ইম্যাচিউর statement. This is my personal opinion that he should avoid আমরা that kind of একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনার পর্যালোচনা শুনছি, আমরা আরো আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু আজকের মতো সময় শেষ হয়ে গেছে। করিম চৌধুরী, প্রফেসর ডক্টর নকিবুর রহমান, দুজনকে ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন এবং অসংখ্য কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভেন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।